অনেকে বলেন মানুষের সামনে যখন মৃত্যু এসে দাঁড়ায় তখন কয়েক সেকেন্ডের জন্য সে তার জীবনের সব গুরুত্বপূর্ণ ঘটনা রিউইন্ড করে দেখতে পায়। একটা রিক্যাপ হয় পুরো জীবনের। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কোনো সত্য না, তবে দু চারজন যারা ওই নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স নিয়ে ফিরে আসেন তারা জানাইছেন যে এরকম একটা ঘটনা ঘটতে পারে বা ঘটে। বিজ্ঞানীরা এটুকু স্বীকার করেন যে শুধু মৃত্যু না, আপনার যখন একটা শেষ লগ্নে এসে আপনি দাঁড়ান অন্তিম লড়াইয়ের সামনে, তখন আপনার মস্তিষ্ক এই আচরণটা করতে পারে। আপনি যখন দীর্ঘ যুদ্ধ, দীর্ঘ জীবন, দীর্ঘ কোনো কিছু শেষ করে এসে কেবল হাঁপ ছাড়ার অপেক্ষায় আছেন, শেষের অপেক্ষায় আছেন, সেই সময়টা আপনার মস্তিষ্ক আপনাকে একটা কয়েক সেকেন্ডের ফিল্ম দেখিয়ে ফেলতে পারে, যে ফিল্মটা আপনার জীবনের ফিল্ম। আপনার মস্তিষ্ক তখন কয়েক সেকেন্ডের জন্য আপনার বুঝে আসা চোখের সামনে আপনার জীবনের সব গুরুত্বপূর্ণ ঘটনা দেখাতে থাকে। আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৭টায় লিওনেল মেসি যখন মাঠে নামেন, তার আগে কি কয়েক সেকেন্ড চোখ বন্ধ করবেন? চোখ বন্ধ করলে লিওনেল মেসি কি দেখবেন? আমরা জানি না তো যে আসলেই দেখেন কিনা, আসলেই চোখ বন্ধ করবেন কিনা। তবে এটা কল্পনা করা যায় যে তিনি যদি পুরো লাইফের রিক্যাপ দেখেন, সেটা আসলে কয়েক সেকেন্ডে সম্ভব না। এই যে দীর্ঘ একটা মহাকাব্যের মতো জীবন, সেই রোজারিওর ছোট্ট বাড়িটা থেকে শুরু করে লুসাইল স্টেডিয়াম হয়ে কোথায় কোথায় কত কি, কত কি, কত উত্থান, কত পতন, কত ট্রাজেডি, সব কিছুর অন্তিম লগ্নে লোকটা দাঁড়ায় আছে। শুধু বিশ্বকাপটাই যদি রিউইন্ড হয় তার চোখের সামনে, তাও তো একটা বিরাট মহাকাব্য। ও ডিসির চেয়ে সেটা মোটেও সাইজে ছোট হবে না। আমরা বরং এক কাজ করি, পুরো এই মহৎ জীবন রিউইন্ড করার ক্ষমতা এক জায়গায় বসে আমাদের নাই। আমি যতই ঢাউস ঢাউস কন্টেন্ট বানাই না কেন, এই পুরো জীবন রিউইন্ড করা সম্ভব না আমাদের পক্ষে। আমরা একটু মেসির বিশ্বকাপটা রিউইন্ড করে দেখি। ২০০৬ সালে জার্মানিতে যে পিচি বালকটা বিশ্বকাপ অভিযান শুরু করছিল, আগামীকাল ভোরে সেই বালকটাই ৪০-এর কাছাকাছি এসে পৃথিবীর সব কিছু দুহাতে নিয়ে শেষের অভিযানটা শুরু করতে যাচ্ছে। ফলে এই সময় আমরা দেখি যে মেসির এই বিশ্বকাপ রিউইনটা কেমন। আমি এটা দেখতে চাই না মেসি বিশ্বকাপ থেকে কি পাইছে, আমি দেখতে চাই এই সময়ে মেসি বিশ্বকাপকে কি দিছে, ফুটবলকে কি দিছে, এটা তো আমরা সবাই কম বেশি জানি। শুধু বিশ্বকাপকে মেসি কি দিছে সেটা একটু দেখি। যদিও আমরা বেশি আলোচনা করতেছি যে এটা মেসির শেষ বিশ্বকাপ, কিন্তু রিয়েলিটি হচ্ছে এটা মেসির শেষ আন্তর্জাতিক টুর্নামেন্টও। এমনকি এই বিশ্বকাপে সে যে ম্যাচটা শেষ ম্যাচ খেলবে, সেটা তার শেষ আন্তর্জাতিক ম্যাচ হওয়ারও যথেষ্ট সম্ভাবনা আছে, যদি না আর্জেন্টিনার মাটিতে কোনো একটা বিশেষ ম্যাচের আয়োজন করা হয়, বিদায়ী ম্যাচের। তা না হলে এখানেই সে তার শেষ ম্যাচ খেলবে, সেটা সেকেন্ড রাউন্ডে হোক, সেটা ফাইনালে হোক। সেটা তো আর আমরা কেউ জানি না যে কোন সময়ে শেষ ম্যাচটা খেলবে। তবে এই বিশ্বকাপেই ২০২৬ বিশ্বকাপেই মেসি নামের যে সর্বকালের সেরা ফুটবলারটি, এই ফুটবলারটিকে আমরা শেষবারের মতো অভিযানে দেখব। এই সময়ে আমরা যদি বিশ্বকাপের জায়গা থেকেই দেখি, তাহলে দেখব যে আসলে একটা ফুটবল ইতিহাস বা আধুনিক বিশ্বকাপের যে ইতিহাস, এটা মেসির সঙ্গে সঙ্গে ঘুরছে। আমরা মেসির বিশ্বকাপের গল্প যদি বলি বা ভাবি, তাহলে দেখব যে আমরা আসলে এই সময়ের ফুটবলের গল্পটাই জানতেছি। মেসি ২০০৬ সালে প্রথম যখন বেঞ্চ থেকে মাঠে নামলো, সেই সময়টায় মেসি সম্পর্কে ধারণা ছিল কিছু বাছাই করা লোকের, যারা লা লিগার খুব ভালো খোঁজ খবর রাখতেন, যারা বয়সভিত্তিক ফুটবলের ভালো খোঁজ খবর রাখতেন। তারা জানতেন যে একটা নতুন ম্যারাডোনা উঠে আসতেছে। লম্বা চুল, খুব লাজুক দৃষ্টির একটা ছেলে, কথা বলতে চায় না, কারো চোখের দিকে তাকাতে চায় না, এই টাইপের একটা ছেলে লা মাসিয়া থেকে উঠে এসে মাত্র বার্সেলোনার মেইন টিম ব্রেক করছে। এরকম সময় হোসে পেকারম্যান তাকে বিশ্বকাপে নিয়ে আসলেন। তখনই সবাই স্বপ্ন দেখতেছে যে এই বাচ্চাটা আর্জেন্টিনাকে অনেক দিনের না পাওয়া বিশ্বকাপটা জেতাবে। এই যে দেখেন প্রথম বেঞ্চে এসে বসলো, বসার সঙ্গে সঙ্গে তার কাঁধে ওই চাপটা এসে পড়লো যে ওই যে 86-এ তোমার গুরু ম্যারাডোনা ট্রফি জিতেছিল, তারপর থেকে তো আর আমরা জিততে পারি নাই, আজকে তুমি আমাদের ট্রফি জিতাবা। এই ২০০৬ থেকে চাপ শুরু হয়ে গেল।
সার্বিয়া মন্টেনেগ্রোর বিপক্ষে বদলি হিসাবে মাঠে নামলো। দেখেন ৬-৭ মিনিটের ব্যবধানে, বোধহয় ৭০ মিনিট পার করে গিয়ে মাঠে নামলো। ৬-৭ মিনিটের ব্যবধানে সে সারা বিশ্বকে দেখায় দিল যে মেসি আগামী ২ দশক, ২.৫ দশক কি করতে যাচ্ছে। মুহূর্তের মধ্যে একটা অ্যাসিস্ট করলো ক্রেসপোকে, তার খানিকক্ষণের ভেতরেই নিজে একটা অবিশ্বাস্য গোল করলো ৬-৭ মিনিটের ব্যবধানে। মানে ইট ওয়াজ এ টিজার যে আমি ২০০৬ বিশ্বকাপ খেলতে আসছি, ম্যাচ তো সব খেলবো না, এই ম্যাচটা আমার নামানো হয়েছে সার্বিয়া মন্টেনেগ্রোর বিপক্ষে, সেই যে গোল রায়টের ম্যাচ। সবচেয়ে বড় কথা আমার দেখা এবং পৃথিবীর বেশিরভাগ ফুটবল বিশেষজ্ঞের মতে সর্বকালের সেরা বিউটিফুল ফুটবলের ম্যাচ। ওই যে ২৬ পাসের সেই গোলটাও এই ম্যাচে। আরে হোয়াট এ বিউটিফুল ম্যাচ ইট ওয়াজ। মেসির শুরুর জন্য এর চেয়ে ভালো মঞ্চ, এর চেয়ে ভালো ম্যাচ হইতে পারতো না। মেসি শুরু করবে, চারিদিকে ফুল ফুটতেছে, চারিদিকে গান বাজতেছে, অসাধারণ মেলোডিতে সব ভরে যাচ্ছে, এরকম একটা পরিবেশেই না মেসি শুরুটা করতে হবে। তাই হলো, দেখেন পৃথিবীর সবচেয়ে সুন্দর ম্যাচটায় সে শুরুটা করলো। যদিও হোসে পেকারম্যান সুন্দর ফুটবলের সবচেয়ে বড় পূজারী, তিনি সুন্দরের উপরে ভরসা রাখতে পারলেন না, যে কারণে মেসিকে আর খুব বেশি কন্টিনিউ করলেন না। জার্মানির বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ ম্যাচটায় মেসিকে নামালেন না, ইভেন রিকেলমেকেও তুলে নিলেন। যাই হোক, পেকারম্যানকে এটি অনেক মন্দ কথা বলছি, অনেক মন্দ কথা বলছি, স্টিল তাকে আমি সবচেয়ে বড় সুন্দর কোচদের একজন মনে করি। সেই আফসোসটা নিয়ে মাঠ ছাড়তে হলো, বেঞ্চে বসে নখ কামড়াতে কামড়াতে মাঠ ছাড়তে হলো। ইস, যদি আমি ওখানে থাকতাম বড় ভাইদের সঙ্গে, তাহলে হয়তো কিছু একটা হতো, হয়তো কিছু একটা হতো। এই আফসোসটা পরে ২ দশক তার সঙ্গী হয়ে থাকলো। দেখেন, ওই যে বললাম না যে ২০০৬ ছিল টিজার, আপনি যতক্ষণে জার্মানির কোয়ার্টার ফাইনাল পর্যন্ত আসছেন, ততক্ষণে হয়তো এটা টেইলারে পরিণত হয়েছে। এটা আগামী ২.৫ দশক মেসির জাতীয় দলের ফুটবলটা কেমন হতে যাচ্ছে তার একটা টেলার। সে বিউটিফুল ফুটবল খেলবে, বিউটির মাঝখানে নামবে, নেমে বিউটি দিয়ে সারা বিশ্বরে অবশ করে দেবে, কিন্তু অসহায় হয়ে সে জাতীয় দলের আত্মসমর্পণ দেখবে। তার কিছু করার থাকবে না, সে যতদূর করার করবে, বাকিরা পারবে না। এই জিনিস চলতে থাকবে ২০২২ বিশ্বকাপ পর্যন্ত। এই যে ট্রেলারটা ২০০৬-এর দেখালো, এই জিনিসে তো চললো ২০২২-এর আগ পর্যন্ত, বা ২০২১-এর আগ পর্যন্ত, ওই কোপাটা জেতার আগ পর্যন্ত, যে আর্জেন্টিনা খেলবে, সুন্দর ফুটবল খেলবে, অসামান্য ফুটবল খেলবে, মাঝে মাঝে নাই হয়ে যাবে। সে সময় এই লোকটা একা এসে বিউটি দিয়ে, একা এসে ভয়ানক পারফরমেন্স দিয়ে উদ্ধার করবে, শেষ বিচারে শেষ সাফল্যটা আসবে না। ওই তাকে দাঁত দিয়ে নখ কামড়াতে কামড়াতেই মাঠ ছাড়তে হবে, ওই আফসোসটা নিয়ে যে হলো না। এবং এই যে ২০০৬ এর পর থেকে ২০২১ পর্যন্ত এই সময়কালে মেসির যে ভয়ানক পারফরমেন্স, এটা মহাকাব্যের কাছে পরাস্ত হয়ে গেল। মানে একদিকে ক্লাবের হয়ে তার সব জিততে থাকা, একের পর এক ব্যালন ডিওর, একের পর এক চ্যাম্পিয়ন্স লিগ, একের পর এক লিগ কি না জিততেছে। অন্যদিকে একটা কাব্যিক ব্যাপার যে মেসি পারতেছে না, মেসি পাচ্ছে না জাতীয় দলের হয়ে। এই কাব্যের কাছে আন্ডারমাইন হয়ে যাচ্ছে, এই ন্যারেটিভটা শেষ হয়ে যাচ্ছে যে মেসি এই জাতীয় দলের হয়ে সুপারম্যানের চেয়েও বেটার ফুটবল খেলতেছে। আমরা খেয়ালই করতে পারতেছি না। ধরেন এই মেসি একক পারফরমেন্স দিয়ে ম্যারাডোনার পাগলামো ভরা দলটাকে ২০১০ বিশ্বকাপে নিয়ে আসলো। বাছাই পর্ব থেকে ছিটকেই যেত যদি মেসির অতিমানবিক পারফরমেন্স না থাকতো। ২০১০ বিশ্বকাপে মেসি কোনো গোল পায় নাই। আজও আজও আমি ভরা আসরে তর্ক করি, লোকেরা মানতে চায় না, কারণ প্রতিটা ম্যাচ তো এনে তর্কের আসরে দেখানো সম্ভব না। যে মেসির এখন পর্যন্ত সবচেয়ে বিউটিফুল পারফরমেন্স ছিল ২০১০-এ, বেস্ট পারফরমেন্স ছিল ২০১৪-তে, বিউটিফুল পারফরমেন্স ছিল ২০১০-এ। ২০১০-এর বিউটিটা আপনি স্টার্স দিয়ে বুঝাইতে পারবেন না। গোল নাই কোনো, অ্যাসিস্ট বোধহয় ২টা মাত্র। তাহলে আপনি কিভাবে বুঝাবেন যে একটা দল কোয়ার্টার ফাইনাল পর্যন্ত গেছে, তুমি বলতেছো সবচেয়ে বিউটিফুল পারফরমেন্স, কিন্তু অ্যাসিস্ট মাত্র ২টা আর গোল নাই? তাহলে তো বোঝার কোনো উপায়ই নাই। আপনাকে দেখতে হবে, একমাত্র উপায় আপনাকে দেখতে হবে। হোয়াট এ বিউটিফুল ফুটবল ইট ওয়াজ, হোয়াট এ বিউটিফুল। শুধু ভিনসেন্তে নেইমারে আপনি জিজ্ঞেস করতে পারেন, ভিনসেন্তে নেইমার কথা মনে আছে? নাইজেরিয়ার গোলরক্ষক, এই লোকরে ৭টা শট করছিল ওই নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে, একটাও গোল হয় নাই। পোস্টে লাগতেছে, বারে লাগতেছে, এনাইমা নিজে 4টা ঠেকাইছে। এনাইমা নিজে পরবর্তীকালে ইন্টারভিউ করছেন যে পৃথিবীর কোনো গোলরক্ষকের উপর দিয়ে এই জিনিস কোনোদিন যায় নাই আর যাবেও না। একা একটা লোক, মানে শুধু ওই যে শুটিং প্র্যাকটিস করে নাই, এনাইমারে টার্গেট করে করে শট করতেছে। 7টা শট করছে অন টার্গেট।
এছাড়া আশেপাশে তো দু চারটা গেছেই। অন টার্গেট 7টা শট, তার মধ্যে একটা পোস্টে একটা বারে 4টা এনআই মারছে। কি বিস্ময়কর ব্যাপার, কি বিস্ময়কর ব্যাপার। এই ম্যাচটা, ওই যে আবার বলি, এই ম্যাচটা ছিল হচ্ছে ওটা চরমতম প্রদর্শনী। যে একা ওই সময় একটা রসিকতাও প্রচলিত হয়েছে, মেসি এখন ডিপে খেলে। ও সময় মেসি আসলেই ডিপে খেলে। ওখান থেকে বল তৈরি করতেছে, তৈরি করে এসে ও কারোর সঙ্গে 1-2 করতেছে, করে ঢুকতেছে বক্সে, শুট করতেছে, গোল হচ্ছে না। হয়তো একটা দুটো এরে ওরে দিয়ে করাচ্ছে। হ্যাঁ, হিগুয়েনের হ্যাটট্রিকটা অলমোস্ট পুরোটাই তার বানানো ছিল, যদিও অ্যাসিস্ট ছিল মাত্র একটা, কিন্তু আসলে হাতে তুলে তুলে হ্যাটট্রিক করাইছিল হিগুয়েনরে দিয়ে। এটাও একটা অপূর্ব প্রদর্শনী। 2010 ছিল একটা অপূর্ব প্রদর্শনী। ওই যে বললাম, পরিসংখ্যান দিয়ে কিচ্ছু বুঝতে পারবেন না। কেউ পরিসংখ্যান দিয়ে তর্ক করবেন না প্লিজ। যদি 2010-এর মেসিকে বুঝতে হয়, প্লিজ 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 90 মিনিট করে পুরো কয়টা ম্যাচ দেখবেন। পুরো কয়টা ম্যাচ দেখে তারপরে একবার বিস্মিত হয়ে খানিকক্ষণ সময় কাটায়, তারপরে এসে বলবেন যে কি দেখলেন। এটা হাইলাইটস টাইলাইটসের কাজ না। এরপরে আমরা আসলাম, আমি জার্মানির বিপক্ষে কি হলো সেটা না বলে, সেটা বলতে গেলে ওই আরেকজন সর্বকালের সেরার ছোট্ট দুর্বলতা নিয়ে কথা বলতে হয়, ওগুলো না বলি। 2014 বিশ্বকাপ, 2014 বিশ্বকাপে তত্তর করে আর্জেন্টিনা তখন বেশ ফ্লোটিং, সুন্দর ভাসতেছে। সাবেইয়া এসে আর্জেন্টিনার একটা নতুন পথ খুঁজে পেলেন। আমি বারবার বলি, লিওনেল স্কালোনি এখন যে ফুটবল খেলেন, এটার ওই শুরুটা সাবেইয়া করছিলেন। প্রাগমাটিক ফুটবল, এই প্রাগমাটিক ফুটবলের আর্জেন্টিনায় আবির্ভাব ঘটালেন আসলে সাবেইয়া। আর্জেন্টাইন কোচরা সবসময় হয় টু মাচ নেগেটিভ, না হলে টু মাচ অ্যাটাকিং, মানে ওই মেনত্তি আর বিলার্দোর যে চিরায়ত কাড়াকাড়ি, এর মাঝখানে বিএলসা হয়ে ওঠার কেউ চেষ্টা করেন নাই। এই সাবেইয়া প্রথম বিএলসার দর্শনটা ধারণ করলেন মাথার ভিতরে, করে একটা প্রাগমাটিক ফুটবল খেলালেন, যেটা আসলে আর্জেন্টিনাকে দেখালো যে হ্যাঁ, আর্জেন্টিনা এইভাবেই পারবে। এই যে মেসির কাঁধের থেকে সবাইরে নামায় মেসির চারপাশে সবাইকে বাস্তব অনুযায়ী ফুটবল খেলানো, এটাকে আপনার কখনো কখনো কাউন্টার অ্যাটাক ভিত্তিক ফুটবল মনে হবে, কখনো কখনো নেগেটিভও মনে হতে পারে আপনার ট্র্যাডিশনাল ক্ষেত্রে, কখনো বিউটিফুল, কখনো অসাধারণ। ফলে আর্জেন্টিনাকে এবার খুব একটা হোঁচট খেতে হলো না বাছাই পর্বে, চলে আসলো বিশ্বকাপে। বিশ্বকাপের শুরু থেকেই এবার ওই যে বললাম, 2010-এ মেসির সবচেয়ে বিউটিফুল পারফরমেন্স, আর 2014-তে এখন পর্যন্ত সেরা পারফরমেন্স। যদি না এবার তারে ছাড়ায় যায়, এটারে আসলে কোনো মানুষের পক্ষে ছাড়ায় যাওয়া সম্ভব না। 2014 বিশ্বকাপে লিওনেল মেসি যে পারফর্ম করছে, এটারে কোনো হিউম্যান বিইং এর পক্ষে ছাড়ানো সম্ভব না, কোনো ফুটবলের পক্ষে ছাড়ানো সম্ভব না। আবারও বলি, 2022 জিতছে বলে আপনাদের যদি ধারণা হয় যে 2022-এর মেসি বেস্ট, তাহলে আবারও 14 সবগুলো ম্যাচ দেখবেন, এবং এটা শুধু গোল অ্যাসিস্ট দেখে বোঝা যাবে না। ওই 90 মিনিটের পুরো ম্যাচটা দেখতে হবে। বেশিরভাগ ম্যাচে তো 90 মিনিটে শেষ হয় নাই, কোনো কোনো ম্যাচ 100 মিনিট পার হয়েছে। কি অবিশ্বাস্য পারফরমেন্স, কি অবিশ্বাস্য পারফরমেন্স! ওইভাবে ডিফেন্সকে ড্রাগ করে টেনে এনে, তাদের বিপক্ষে যেন একদম ডিফেন্সকে ড্রাগ করে টেনে এনে একটা ডিফেন্স ছেড়া পাস, ডিমারিয়ার পায়ে বল, গোল। আরে ভাই রে ভাই, ফ্রি কিক থেকে কি অবিশ্বাস্য গোল বাঁকায় গিয়ে। ইরানের বিপক্ষে সেই যে 91 না 92 মিনিটের মাথায় মরে মরে আর্জেন্টিনা সেদিন সেই জায়গা থেকে দুর্দান্ত এক গোল। অবিশ্বাস্য অবিশ্বাস্য পারফর্ম করলো পুরো বিশ্বকাপ জুড়ে। ফাইনালেও সে কিন্তু দুর্দান্ত খেললো, কিন্তু ওই যে হিগুয়েন পালাসিওস, তখন একজন প্যালাসিওস ছিল টিকিওয়ালা, এই প্যালাসিওস না, সেই প্যালাসিওস গোল মিস করলো, মেসি নিজেও একটা মিস করলো, শেষ পর্যন্ত হলো না। দেখেন, 90 মিনিটের কাছাকাছি গিয়ে যখন জার্মানি অলরেডি ওই গোলসের লিডটা নিয়ে নিয়েছে, তখন বক্সের বাইরে ডান দিকে একটা ফ্রি কিক পেল আর্জেন্টিনা। তখন ধারাভাষ্যকাররা বলতেছে, আমার শরীর ঝিমঝিম করতেছে, যে এই সে সুইটেস্ট পয়েন্ট যেখানে মেসি ফ্রি কিক চায়, এই সে সুইটেস্ট পয়েন্ট যেখান থেকে মেসি বল পাওয়া মানে, ফ্রি কিক পাওয়া মানে প্রায় পেনাল্টি পাওয়া। তাহলে কি বিশ্বকাপ বদলে যাচ্ছে? এই মুহূর্তে কি বিশ্বকাপ তার ঋণ শোধ করতে যাচ্ছে? এই মুহূর্তে যদি 1-1 করে ফেলে মেসি, বাকিটা কি রোমেরো সামাল দিয়ে ফেলবে? মানে তখনকার গোলরক্ষক রোমেরো, যে পেনাল্টিতে সামাল দিয়ে ফেলবে। অবিশ্বাস্য অবিশ্বাস্য। পেনাল্টিতে ওই ফ্রি কিকে গোল হলো না। হারতে হারতেই আমরা, মানে কাঁদতে কাঁদতেই আর্জেন্টিনা মাঠ ছাড়লো। বিশ্বকাপের পাশ থেকে মাথা নিচু করে ছেলেটা মাঠ ছাড়লো, সেরা খেলোয়াড়ের পুরস্কার নিয়ে মাঠ ছাড়লো। 2018 বিশ্বকাপ, আবারও আর্জেন্টিনার বিশ্বকাপে যাওয়াটাই অনিশ্চিত, একা,
মানে 2018-র মধ্যে তো সে উইথড্রয়াল করে ফেলছে 2 বার। এরপরে 15 ফাইনাল হারলো কোপা আমেরিকা, 16 ফাইনাল হারলো, অবসর নিল, বাচ্চাদের অনুরোধে ফিরে টিরে আসলো, সারা দেশের অনুরোধে। এদিকে সাম্পাওলি এসে কর্তৃত্বহীনতা এবং পরিকল্পনাহীনতা চূড়ান্ত করলেন, ড্রেসিং রুম এলোমেলো, কেউ খেলতে চাচ্ছে না। এই অবস্থায় তো আর তার অতিমানবীয় পারফর্ম করার কথা না। কিন্তু যখন এই জার্সিটা পরে তখন আর কিচ্ছু ইকুয়েশন মাথায় থাকে না। তখন কিন্তু ওই ওয়ান ম্যান শো দিয়েই আবার 2018 ওয়ার্ল্ড কাপে দলকে নিয়ে আসে। তখন কিন্তু আবার ওই আইসল্যান্ডের বিপক্ষে হারার পরের নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটায় আবার ওই অতিমানবীয় গোলটা করে দলটাকে পরের রাউন্ডে নেয়। আপনি চিন্তা করেন নাইজেরিয়ার বিপক্ষে গোলটা, মানেগা সম্ভবত দূর থেকে বলটা দিল, বুকে নামালো, নিচে নিল, এক পায়ে একটু কন্ট্রোল করে আগালো, শট করলো, গোল। কি অপূর্ব, কি অপূর্ব, কি অপূর্ব। এবং এই যে আর্জেন্টিনা সেকেন্ড রাউন্ডে গেল, তারপরে ফ্রান্সের সঙ্গে হেরে বাদ পড়ল। আপনি বলেন এমবাপ্পের ওই ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনা লিড করতেছে, 3-1 লিড করতেছে। ওই ধ্বজভঙ্গ আর্জেন্টিনা, ওই বিধ্বস্ত ড্রেসিং রুমের আর্জেন্টিনা, সাম্পাওলির আর্জেন্টিনা, এই আর্জেন্টিনা লিড করতেছিল 3-1। এটা বিশ্বাস করা যায়? সে জিনিস করছিল তো সে। আমরা বলি 2018 ডিজাস্টার, অবশ্যই ডিজাস্টার, কিন্তু ওই 2018-তেও যে ম্যাজিকটা সে দেখাইছে, তাও তো অনেকের সারা জীবনের স্বপ্ন। মানে ওই তার লোয়েস্ট পয়েন্ট অনেকের হাইয়েস্ট পয়েন্টের চেয়ে কয়েক কিলোমিটার উপরে। এই হচ্ছে লিওনেল মেসি। 2022-এর কথা না বলি, 2022 তার মোস্ট বিউটিফুল অভিযানও না, বেস্ট অভিযানও না, কিন্তু 2022 হচ্ছে পরিপক্কতা এবং সিদ্ধান্ত গ্রহণের যে সর্বোচ্চ ক্ষমতা এবং প্রয়োজন অনুযায়ী বিউটি প্রদর্শনের যে দুর্দান্ত ক্ষমতা, এটার একটা দারুণ সমন্বয়। 2022-এও সে তার চারপাশে সত্যিকারের একদল সৈনিক পেল, বাচ্চা বাচ্চা সৈনিক। এই সৈনিকরা যা প্রয়োজন তাই করলো, এবং তার মাঝখানে সে কি বসে থাকলো যে ওই যে চেয়ারে বসে বসদের মতো, যা তোরা যুদ্ধ কর আমি আসি? না, প্রয়োজনের সময়টায় যখনই প্রয়োজন হলো, প্রয়োজন হোক বা না হোক, ম্যাজিকগুলো তার কাছ থেকেই ঘটলো। আপনি নেদারল্যান্ডের বিপক্ষে ওই গোল, ওই মেক্সিকোর বিপক্ষে ওই সর্বকালের সেরা পাসগুলোর একটা, অ্যাসিস্টগুলোর একটা, ওটা সম্ভবত সর্বকালের সেরা অ্যাসিস্ট, এগুলোর কথা ভুলে যান। আপনি শুধু ভাবেন যে সৌদি আরবের বিপক্ষে হারের পর যখন সে বলল যে আপনারা আমাদের সমর্থন করবেন, আমরা আপনাদের ডুবাবো না, কয়জন বিশ্বাস করছিলাম আমরা? সবাই ভাবছিলাম এটা 8-10টা ফালতু প্রতিশ্রুতির মতো। সারা পৃথিবীর প্রেমিকরা যেরকম প্রতিশ্রুতি দিয়ে বেড়ায়, এটাও তাই। হবে না, কিচ্ছু হবে না। শেষ পর্যন্ত সে তার প্রতিশ্রুতি রক্ষা করে মাঠ ছাড়ছে। ফাইনালে কি করলো? এই কিশোর এমবাপ্পের ওই প্রচণ্ড গতি, ওই অতিমানবীয় পারফরমেন্সকে একা সামলালো, একা তার বদলা নিল, একা তার জবাব দিল, দিয়ে ওই ট্রফিটা হাতে নিল। মানে সিনেমাটার মধুর একটা সমাপ্তি হলো। এখন সিনেমার শেষে তো আরেকটু থাকে, সেই আরেকটু কি হ্যাপি এন্ডিং, নাকি কোনো ট্র্যাজেডির দৃশ্যায়ন করে শেষ হবে? আমরা জানি না। সব সিনেমার পরে দেখবেন ওই যখন নাম দেখানো শুরু হয়ে যায়, তখন আরেকটু এক্সটেনশন দেখানো হয় সিনেমার, যে আপনি হ্যাপি এন্ডিং দেখে শেষ করছেন, তারপরেও আরেকটু দৃশ্য ক্যাজুয়ালি চলতে থাকে। সেটা দুটো রকম হতে পারে, আরও হ্যাপির দিকে যেতে পারে ওই এন্ডিংটা, কিংবা ওই সময় আপনি কোনো সারপ্রাইজিং এলিমেন্ট দেখলেন বা শকিং এলিমেন্ট দেখলেন, আপনি অপেক্ষায় থাকলেন এটা তাইলে মনে হয় সেকেন্ড সিজন আসবে, সেকেন্ড পার্ট আসবে, ওখানে এই ট্র্যাজেডি বা শকটার একটা জবাব হবে। ওগুলো তো আসলে এই মাটির পরিচালকরা ঠিক করেন, ফলে ওগুলো একটা পূর্বানুমান করা যায়। কিন্তু এটা পরিচালক তো ওই উপরে, পারফর্মাররা নিচে, মহানায়ক নিচে, কিন্তু পরিচালক উপরে। ফলে আমরা জানি না যে এই যে এক্সটেনশনটা, ওই হ্যাপি এন্ডিংয়ের পরের যে এক্সটেনশনটুকু, এটুকু কি আবারও হ্যাপি এন্ডিং হবে নাকি ট্রাজিক এন্ডিং হবে? যদি ট্রাজিক এন্ডিং হয়, সেটাও আমরা বুক ভরে গ্রহণ করার জায়গায় আছি। আর হ্যাপি এন্ডিং হলে তো কথাই নেই। হ্যাপি এন্ডিং আর ট্রাজিক এন্ডিং আমার মনে হয় আর্জেন্টাইন সাপোর্টারদের কাছে, মেসি ভক্তদের কাছে এখন আর খুব বেশি দূরের ব্যাপার না, যে আকাশ আর পাতাল তা না। মেসি ফার্স্ট রাউন্ড থেকে দল নিয়ে বাদ পড়া, আর এবার বিশ্বকাপে 26 বিশ্বকাপে আর ট্রফি হাতে নেয়া, এটার ভিতরে আবেগের ডিফারেন্স খুব মারাত্মক হবে না আর্জেন্টাইন সাপোর্টারদের। কারণ তাদের ওই বধিলাভটা 22 সালে হয়ে গেছে। তারা এখন হ্যাঁ ট্রফি জিতলে খুশি হবে, আনন্দ করবে, হইচই করবে,
ইয়েতে ফার্স্ট রাউন্ড থেকে বাদ পড়লে দুঃখ পাবে, কষ্ট পাবে, কোনোটাই বিরাট ডিফারেন্স না, এই সামান্য ব্যবধান। কিন্তু আমরা জানি না যে এটা কোনটা হতে যাচ্ছে। যেটাই হোক আমরা সেটাকে দুহাত ভরে আলিঙ্গন করার জন্য প্রস্তুত আছি। শুধু এইটুকু প্রার্থনা করি যে মেসির এই যে শেষ অভিযানটা যেন একটু দীর্ঘায়িত হয়। আমরা যেন একটু বেশি সময় ধরে লোকটাকে শেষবারের মধ্যে মাঠের মধ্যে হাঁটতে দেখি, দৌড়াইতে দেখি, একটু ড্রিবল পাস করতে দেখি, একটা দুটো শট নিতে দেখি, তাহলেই হবে। স্রষ্টার কাছে আর বেশি চাওয়া নাই। সবাই ভালো থাকবেন। আগামীকাল সকালে অপেক্ষায় থাকলাম। সবার জন্য শুভেচ্ছা।